আজকে আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদের জনন বলে একটি চ্যাপ্টার। আমাদের পরবর্তী চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের জনন। ঠিক আছে? আচ্ছা, তো যে সমস্ত উদ্ভিদের ফুল হয় তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ, এবং এই সমস্ত উদ্ভিদ ফুলের মাধ্যমে তাদের বংশবিস্তারটা করে থাকে, অর্থাৎ জনন সম্পন্ন করে থাকে। আজকে আমরা এই ব্যাপারে আলোচনা করব, এই ব্যাপারে জানবো যে তারা কিভাবে জনন সম্পন্ন করে। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা যেহেতু ফুলের মাধ্যমে এই ধরনের উদ্ভিদ বংশবিস্তার করে থাকে, তো ফুলের ব্যাপারে জেনে নেব। ঠিক আছে? আচ্ছা, তো একটা সম্পূর্ণ ফুলে দু ধরনের স্তবক দেখতে পাওয়া যায়। এগুলো তোমরা ছোটোবেলাতেও পড়েছো, ফুলের বিভিন্ন অংশগুলো যাকে স্তবক বলছে। ঠিক আছে? তো কয়েক ধরনের স্তবক রয়েছে যাদেরকে সাহায্যকারী স্তবক বলে, এবং কিছু স্তবক রয়েছে যাদেরকে অত্যাবশ্যকীয় স্তবক বলে। অর্থাৎ এই স্তবকগুলো ছাড়া কখনোই কিন্তু বংশবিস্তার বা জনন সম্পন্ন সম্ভব নয় উদ্ভিদের ক্ষেত্রে। সাহায্যকারী স্তবকগুলোর মধ্যে পড়ছে বৃতি, যাকে ইংলিশে ক্যালিক্স বলে। ঠিক আছে? একটি বৃতি অসংখ্য বৃত্তাংশ নিয়ে তৈরি, যাকে সেপালস বলে। এই যে দেখতে পাচ্ছ, ঘিরে আমি ব্র্যাকেটে এন লিখে রেখেছি, যার অর্থ হচ্ছে অসংখ্য। এটা আমি ক্লাসেও ইউজ করে থাকি। আচ্ছা, এছাড়া দ্বিতীয় সাহায্যকারী স্তবক হচ্ছে আমাদের দলমণ্ডল, যাকে করলা বলে। এর একক হচ্ছে দলাংশ বা পাপড়ি। অসংখ্য দলাংশ বা পাপড়ি মিলে তৈরি হয় একটি দলমণ্ডল, ইংলিশে বলে পেটাল। আচ্ছা, অত্যাবশ্যকীয় স্তবকগুলোর মধ্যে পড়ছে অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর চক্র এবং গাইনোসিয়াম বা গর্ভকেশর চক্র। পুংকেশর চক্রের একক হচ্ছে পুংকেশর বা স্ট্যামেন বলে ইংলিশে একে, এই যে স্ট্যামেন। আচ্ছা, আর গাইনোসিয়ামের একক হচ্ছে কার্পেল বা পিস্টিলও বলে। ঠিক আছে? গর্ভকেশর চক্রের একক হচ্ছে ইংলিশে কার্পেল বলছে, বাংলাতে গর্ভপত্র বলছে। অর্থাৎ অসংখ্য গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে, বা একটিমাত্র গর্ভপত্র থাকতে পারে। ঠিক আছে? নেক্সট পেজে দেখে নেব আমরা যে একটি ফুলের ছবি দিয়েছে এখানে, সেখানে সেই বিভিন্ন অংশগুলো আমরা একটুখানি দেখে নেব। আচ্ছা, তো দেখো, সাহায্যকারী স্তবকগুলোর মধ্যে একটু আগে আলোচনা করলাম যে পেটাল রয়েছে এবং সেপাল রয়েছে। ঠিক আছে? সেপাল বৃত্তির একক, আর পেটাল হচ্ছে দলমণ্ডলের একক। আচ্ছা, এবং অত্যাবশ্যকীয় স্তবকগুলোর মধ্যে হচ্ছে স্ট্যামেন, যেটা কিনা পুংকেশর চক্রের একক, এবং পিস্টিল বা কার্পেল, যেটা কিনা গর্ভকেশর চক্রের অংশ, গর্ভকেশর চক্রের একক। স্ট্যামেনে দুটো অংশ দেখতে পাওয়া যায়, একটাকে বলছে অ্যান্থার আর একটা হচ্ছে ফিলামেন্ট। একটি অ্যান্থার এবং একটি ফিলামেন্ট। অ্যান্থার কথার অর্থ হচ্ছে পরাগধানী, এই অংশটাকে বলছে পরাগধানী। আর ফিলামেন্ট মানে সেই সূত্রাকার যে অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলছে ফিলামেন্ট বা পুংধানী। একই রকমভাবে পিস্টিল বা গর্ভপত্র, এর চারটি অংশ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে স্টিগমা, বাংলা থেকে বলে গর্ভমুণ্ড, এই অংশটা গর্ভমুণ্ড। একটা হচ্ছে স্টাইল, অর্থাৎ ফিলামেন্টারি মতো একটা দণ্ডাকার অংশ, তাকে বলছে স্টাইল বা গর্ভদণ্ড। এরপরে রয়েছে ওভারি বা ডিম্বাশয়। ঠিক আছে? আর হচ্ছে ওভিউল বা ডিম্বক, বাংলা থেকে ডিম্বক বলে। এই চারটে অংশ দেখতে পাওয়া যায় আমাদের যে ফুলটা দেখতে পাচ্ছিস, বা যে কোনো ফুলের গর্ভকেশর চক্রের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবারে আমরা আমাদের যে অত্যাবশ্যকীয় স্তবকগুলো ছিল সেগুলোর ব্যাপারে একে একে জেনে নেব। তো সবার প্রথমে পুংকেশর চক্রকে জানবো। পুংকেশর চক্রের দুটো অংশ দেখতে পেলাম, এক হচ্ছে পুংদণ্ড, যাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, আর একটা হচ্ছে পরাগধানী। হ্যাঁ, এটা আমাদের বেশ ইম্পর্টেন্ট, একে নিয়েই আমাদের জানতে হবে। এই পরাগধানী বলে যে অংশটা আমরা নাম শুনছি, সেই পরাগধানীতে কিন্তু চারটে স্তর রয়েছে, বাইরে থেকে ভেতরের দিকে চারটে স্তর রয়েছে। সবার প্রথমে হচ্ছে এপিডার্মিস, এটা সবচেয়ে বাইরের স্তর। আচ্ছা, এটা কি করে? ভেতরের স্তরগুলোকে রক্ষা করে। আচ্ছা, কথা একটুখানি দেখে নাও, তার আগে আমি ডিটেলসে যাওয়ার আগে বলছি। একদম বাইরে এপিডার্মিস, তারপরে এন্ডোডার্মিস রয়েছে, তারপরে মধ্যস্তর বা মিডল লেয়ার, এবং লাস্টে রয়েছে ট্যাপেটাম বলে আর একটা স্তর। এই স্তরগুলোকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই স্তরগুলো হচ্ছে এইখানে, এই যে দেখো এপিডার্মিস। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের পরাগধানী।
এটা একটা পরাগধানীর ছবি। এই পরাগধানীর যদি প্রস্থচ্ছেদ বা আড়াআড়িভাবে কেটে নেওয়া হয় তাহলে এই অংশটাকে আমরা এইখানে যদি এঁকে দেখাই, ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি একেবারে বাইরে হচ্ছে আমাদের এপিডার্মিস, তারপরে ভেতরে এন্ডোডার্মিস, তারপরে মধ্যস্তর এবং একদম ভেতরে রয়েছে ট্যাপেটাম। এই যে অংশটা ট্যাপেটাম, ঠিক আছে, এই যে অংশটা ট্যাপেটাম। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি তাহলে পরাগধানীর 4টে স্তর রয়েছে। একদম বাইরের স্তর হচ্ছে আমাদের এপিডার্মিস, যেটা কিনা ভেতরের স্তরগুলোকে রক্ষা করছে। আচ্ছা, তারপর হচ্ছে এন্ডোডার্মিস। এ কি করছে না, এ যখন পরাগধানীটা বিদারিত হচ্ছে, অর্থাৎ পরাগধানীটা ফেটে যখন এর মধ্যে যে পরাগ রেণুগুলো থাকে, ঠিক আছে, পরাগ রেণুগুলো একটু পরে দেখতে পারো পরাগ রেণু কি, পরবর্তী ছবিতে এখানে দেওয়া রয়েছে পরাগ রেণু, এই যে পরাগ রেণু। তো এই পরাগ রেণুগুলোর বিদারণে, অর্থাৎ এই পরাগ মানে ধানী থেকে বেরিয়ে যেতে সাহায্য করে আমাদের এন্ডোডার্মিস। মধ্যস্তরটা বিদারণের সময় নষ্ট হয়ে যায়, এই বিশেষ কোনো কাজ নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ট্যাপেটাম বলে যে স্তরটা দেখতে পাচ্ছি, এই ট্যাপেটাম স্তরটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই ট্যাপেটাম স্তর দিয়ে ঘেরা যে অংশটা দেখতে পাচ্ছি এইটাকেই বলছি আমাদের রেণুস্থলী, ঠিক আছে, এর মধ্যেই থাকে রেণু। এই যে অংশটা দেখতে পাচ্ছ ভেতরে যে ট্যাপেটাম দিয়ে ঘেরা যে গোল অংশটা, ঠিক আছে, হ্যাঁ, এই যে আমি ডট দিলাম এক্ষুনি, ঠিক আছে, এই যে ডট দিলাম, এইটাই হচ্ছে রেণুস্থলী, যেটা কিনা ট্যাপেটাম বলে একটা স্তর দিয়ে ঘেরা থাকে। এই ট্যাপেটামের কি কাজ, ট্যাপেটাম কিভাবে সাহায্য করছে দেখে নেওয়া যাক রেণুস্থলীকে। এই ট্যাপেটাম এর প্রধান কাজ হচ্ছে রেণুস্থলীকে পুষ্টি যোগানো, এর প্রধান কাজ, ঠিক আছে। রেণুস্থলীর মধ্যে কি রয়েছে না, পরাগ রেণু রয়েছে, ঠিক আছে, সেই রেণুকে কিন্তু পুষ্টি যোগাচ্ছে, তবে তো সেই রেণুগুলো পরিণত হবে। তারপরে এই ট্যাপেটামটা স্পোরোপোলেনিন বলে এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে, যেটা দিয়ে কিনা পরাগ রেণুর বাইরের স্তর, যাকে এক্সাইন বলে, সেই এক্সাইনটা তৈরি হয়, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি ট্যাপেটামের 3টে প্রধান কাজ রয়েছে। এক হচ্ছে রেণুস্থলীকে পুষ্টি যোগানো, দ্বিতীয় হচ্ছে স্পোরোপোলেরিন বলে একটা কেমিক্যাল তৈরি করে, যেই কেমিক্যালটা কিনা পরাগরেণুর বাইরের স্তর তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম পরাগধানীতে কি কি ঘটনা ঘটে থাকে। এটা এবারে আরেকটু ডিটেলসে জেনে নেব। পরাগধানীর মধ্যে যে পরাগ রেণু তৈরি হয়, পরাগ রেণু অ্যাকচুয়ালি এক ধরনের গ্যামেট কিন্তু, হ্যাঁ, উদ্ভিদের ক্ষেত্রে পরাগ রেণু এক ধরনের গ্যামেট, পুং গ্যামেট। আরও ভালো করে যদি বলি তাহলে পুং গ্যামেট। যেমন প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণু, ঠিক সেরকম এদের ক্ষেত্রে হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে, এটাকে বলবো আমরা পুংরেণু, পরাগরেণু, সরি। এই পরাগরেণুর আর একটা নাম রয়েছে যাকে বলছে মাইক্রোস্পোর, ইংলিশে পোলেন গ্রেন। মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন। তো পরাগ রেণু তৈরির যে পদ্ধতি রয়েছে, পরাগ রেণু তৈরির পদ্ধতিকে বলে মাইক্রোস্পোরোজেনেসিস, ঠিক আছে। আমরা জানি জেনেসিস কথার অর্থ হচ্ছে তৈরি হওয়া, আর কি তৈরি হবে তার সামনে দেওয়া রয়েছে দেখো মাইক্রোস্পোর, যার অর্থ হচ্ছে পরাগ রেণু। তো যে পদ্ধতিতে, ঠিক আছে, পরাগ রেণু মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে পরাগ রেণু বা মাইক্রোস্পোর তৈরি হয়, সেই ঘটনাটাকে আমরা মাইক্রোস্পোরোজেনেসিস বলতে পারি। আর যেহেতু আমরা বললাম যে এটি এক ধরনের গ্যামেট, পুং গ্যামেট, সেহেতু গ্যামেট তৈরির যে কোষ বিভাজন পদ্ধতি রয়েছে সেটা সবসময় মিওসিস, অর্থাৎ মিওসিসের মাধ্যমেই গ্যামেট তৈরি হয়, আমরা শিখেছি। আর যে কোষ থেকে সৃষ্টি হবে তাকে আমরা বলবো পরাগ রেণু মাতৃকোষ, যে কোষ থেকে সৃষ্টি হয় তাকে মাতৃকোষ বলে। আর এখানে যেহেতু পরাগ রেণু তৈরি হচ্ছে, তাহলে যে কোষ থেকে পরাগ রেণু তৈরি হবে তাকে আমরা বলবো পরাগ রেণু মাতৃকোষ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তাহলে জেনে গেলাম যে মাইক্রোস্পোরোজেনেসিস কাকে বলে, ঠিক আছে। একে সংক্ষেপে, পরাগ রেণু মাতৃকোষকে সংক্ষেপে পিএমসি বলে থাকি আমি, ঠিক আছে, পিএমসি বলে থাকি। পিএমসি কথার অর্থ হচ্ছে পোলেন মাদার সেল, পি ফর পোলেন, এম ফর মাদার, সি ফর সেল। মিওসিস পদ্ধতিতে কি করবে না 4টে মাইক্রোস্পোরের সৃষ্টি করবে। যেমনটা আমরা জানি মিওসিস পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হলে 4টি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়। এখানে কি হবে, মাইক্রোস্পোর বা পরাগ রেণু সৃষ্টি হবে, ঠিক আছে। এই যে দেখে নাও, এইটা হচ্ছে আমাদের পিএমসি, ঠিক আছে, এবং 4টে আমাদের পরাগ রেণু বা মাইক্রোস্পোরের সৃষ্টি হয়েছে। 4টে যেহেতু তৈরি হয়েছে এবং 4টে একই সঙ্গে থাকে, সেই জন্য এটাকে বলে মাইক্রোস্পোর টেট্রাড। টেট্রা মানে 4, আর 4টে কি রয়েছে না মাইক্রোস্পোর রয়েছে, সেই জন্য একে বলছে মাইক্রোস্পোর টেট্রাড। আশা করছি বোঝাতে পেরেছি মাইক্রোস্পোরোজেনেসিসটা কি। চলো নেক্সট ডিটেলসে যাওয়া যাক। এরপরে হচ্ছে আমাদের আমরা এই ছবিটা জানলাম যে এটা একটা পরাগধানীর ছবি, সেটাকে ক্রস সেকশন করেও বললাম যে এক সেকেন্ড ছাড়ো, তো এই অংশটাকে দেখালাম আবার এইখানে ডিটেলসে।
এরপরে ধীরে ধীরে ভেতরে ঢুকবো। এই যে আমরা দেখতে পেলাম যে ট্যাপেটামের ভেতরে যে রেণুস্থলীটা রয়েছে, সেই রেণুস্থলীর মধ্যে কী ঘটনা ঘটে সেটা এবার দেখে নেব। ঠিক আছে, রেণুস্থলীর মধ্যে কী ঘটনা ঘটে সেটা এবারে দেখে নেব। রেণুস্থলীর মধ্যে বললাম রেণু সৃষ্টি হবে, পরাগ রেণু সৃষ্টি হবে, আর পরাগ রেণুকে মাইক্রোস্পোরোজেনেসিস বলে। একটু আগে আমরা পড়লাম যে ঘটনাটা, যে পরাগ রেণু থেকে পিএমসি থেকে মাইক্রোস্পোর তৈরি হয়। কিন্তু মাইক্রোস্পোর, এই যে দেখতে পাচ্ছ পিএমসি, মাইক্রোস্পোর, টেট্রাড, এই ঘটনাটা একটু আগে পড়লাম, পিএমসি থেকে মাইক্রোস্পোর কীভাবে তৈরি হয়। কিন্তু পিএমসি কীভাবে তৈরি হয় সেটা কিন্তু জানি না। পিএমসি আর একটা কোষ থেকে কিন্তু, আর এক ধরনের কোষ থেকে কিন্তু তৈরি হয়, যাকে বলছে স্পোরোজেনাস টিস্যু বা স্পোরোজেনাস সেল। একটা স্পোরোজেনাস সেল থেকে প্রথমে পিএমসি তৈরি হবে মাইটোসিস পদ্ধতিতে, তারপর পিএমসি থেকে, অর্থাৎ পোলেন মাদার সেল, রেণু মাতৃকোষ থেকে মিওসিস পদ্ধতিতে তৈরি হবে 4টি মাইক্রোস্পোর, যারা একসাথে থাকে বলে তাকে বলছি মাইক্রোস্পোর টেট্রাড। আচ্ছা, সেটাই এখানে সংক্ষেপে দেওয়া রয়েছে, দেখো এই যে এসটি, স্পোরোজেনাস টিস্যু, মাইটোসিস পদ্ধতিতে পিএমসি তৈরি হলো, পিএমসি থেকে এমটি অর্থাৎ মাইক্রোস্পোর টেট্রাড তৈরি হলো। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নেওয়া যাক একটা মাইক্রোস্পোর টেট্রাডকে বড় করে দেখে নেওয়া যাক। এই দেখো ছবির মাধ্যমে দেখিয়েছি মাইক্রোস্পোর টেট্রাড। তারপরে মাইক্রোস্পোর টেট্রাডের মধ্যে যে একটা সিঙ্গেল মাইক্রোস্পোর রয়েছে তাকে বের করে দেখানো হয়েছে। ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি কিরম দেখতে না, এই যে গঠনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের মাইক্রোস্পোর বা পরাগরেণু, একটা সিঙ্গেল পরাগরেণু। এরপর আমরা একে একে অংশগুলো দেখে নেব। ঠিক আছে, পরাগরেণুর একদম বাইরে যে পাপড়ি মতন কিছু অংশ দেখতে পাচ্ছ, এটা একটা স্তর কিন্তু, হ্যাঁ, একে বলে এক্সাইন, একদম বাইরের স্তর তো, তাই একে এক্সাইন বলে। আচ্ছা, এর ভেতরে, এর ঠিক ভেতরে আর একটা স্তর রয়েছে, হ্যাঁ, এর ঠিক ভেতরে আর একটা স্তর রয়েছে, এই যে গোল করে দেখতে পাচ্ছ আর একটা স্তর রয়েছে এইখানে, হ্যাঁ, এই স্তরটাকে বলছে আমাদের ইনটাইন। ঠিক আছে, এই স্তরটাকে বলে, এক সেকেন্ড, এই স্তরটাকে বলে আমাদের ইনটাইন, ভেতরের স্তর। তুমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এক্সাইনটা, এই যে এক্সাইনের কথা বললাম, এই যে পাপড়ির মতো অংশ এক্সাইনটা কিন্তু কিছু কিছু জায়গায় অ্যাবসেন্ট রয়েছে, যেমন এখানে অ্যাবসেন্ট রয়েছে। ঠিক আছে, এখানে অ্যাবসেন্ট রয়েছে। তো এই যেখানে অ্যাবসেন্ট রয়েছে, যেখানে অনুপস্থিত রয়েছে, সেটাকেই বলে রেণুরন্ধ্র, সেই জায়গাটাকে বলে রেণুরন্ধ্র বা পোর। ঠিক আছে, এর কাজটা, এর গুরুত্বটা একটু পরে বুঝতে পারবে এর কি কাজ রয়েছে। তো আপাতত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদম বাইরে রয়েছে এক্সাইন বলে একটা স্তর, তারপরে ইনটাইন, এবং ভেতরে রয়েছে দুটি কোষ। ঠিক আছে, একটা কোষের নাম হচ্ছে, এই যে একটা কোষ, এই আর একটা কোষ। প্রথম কোষটার নাম হচ্ছে, যেটা একটুখানি বড়, সেটাকে বলে আমাদের টিউব সেল, এই যে দেখতে পাচ্ছ টিউব সেল। আর ভেতরেরটার নাম হচ্ছে জেনারেটিভ সেল বা জনন কোষ। এই দুটো কোষ কিন্তু পরাগ রেণুর মধ্যে দেখতে পাওয়া যায়। মানে ভেতরে যে একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছিলে, সেটা মাইটোসিস, একটা অসম বিভাজন ঘটেছে, অসম বিভাজনের ফলে দু ধরনের কোষের সৃষ্টি করছে, একটাকে বলছে টিউব সেল, ঠিক আছে, আর একটা হচ্ছে জেনারেটিভ সেল। আচ্ছা, পরবর্তী পিকচারে চলে যাচ্ছি, দেখো এরপরে কি হবে, এই যে রেণুরন্ধ্রের কথা আমরা একটু আগে আলোচনা করলাম বা জার্ম পোর, এই জার্ম পোর থেকে ইনটাইনটা কিন্তু পোলেন টিউব হিসেবে বেরিয়ে আসবে, একটা টিউব তৈরি করবে। এই ইনটাইনটা বাইরের দিকে বেরিয়ে আসবে, একটা নালী সৃষ্টি করবে, যাকে বলবো পরাগ নালী। যেহেতু এটা পরাগের নালী, ঠিক আছে, পরাগ রেণুর নালী, তাই একে বলবো আমরা পরাগ নালী। এই পরাগ নালীতে সবার প্রথমে এই কোষগুলো কিন্তু বেরিয়ে আসবে, নালীর মাধ্যমে কিন্তু বেরিয়ে আসবে। তো সবার প্রথমে আসবে যে কোষটা, সেটা হচ্ছে নালিকা কোষ বা টিউব সেল। ঠিক আছে, তারপরে তার ঠিক পিছনে থাকবে আমাদের জেনারেটিভ সেলটা, যেটা কিনা ওই নালীর মধ্যে দিয়ে যাওয়ার সময় বা অনেক সময় এই পরাগ নালীতে থাকাকালীনই কিন্তু দুটো পুং নিউক্লিয়াসের সৃষ্টি করে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ দুটো পুং নিউক্লিয়াসের সৃষ্টি করছে, এটা কিন্তু জেনারেটিভ নিউক্লিয়াস থেকেই সৃষ্টি হয়। এই জেনারেটিভ নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটো পুং নিউক্লিয়াসের সৃষ্টি করে। কিন্তু টিউব সেলটার কোনো বিভাজন ঘটে না, অবিকল একই রকম থাকে, এবং এই টিউব সেলটাই বা নালিকা কোষটাই কিন্তু সর্বপ্রথম পরাগ নালীর মধ্যে বেরিয়ে আসে। ঠিক আছে, তার পিছনে পিছনে থাকে পরাগ তোমার পুং নিউক্লিয়াস দুটো। ঠিক আছে, এরপর পরবর্তী ঘটনাগুলো দেখে নিই যে এইগুলো কেন ঘটলো, এই যে ঘটনাগুলোর এর কী অর্থ, একটু পরে বুঝতে পারবো। আপাতত এটুকুই মনে রাখো, জেনে রাখো যে এই ঘটনাগুলো ঘটে পরপর। ঠিক আছে, নেক্সট আমরা এবার দেখে নেব যে, যেমন একটু আগে দেখলাম যে পরাগধানীর মধ্যে কী কী ঘটনা ঘটে, এবার আমরা দেখে নেব যে ডিম্বকের মধ্যে কী কী ঘটনা ঘটে, অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে কী কী ঘটনা ঘটে। ডিম্বাশয়ের মধ্যে এই অংশটাকে বলছি ডিম্বক।
ডিম্বকের মধ্যে এমএমসি বা মেগাস্পোর মাদার সেল বলে এক ধরনের কোষ থাকে, ঠিক যেমন ওখানে দেখলে রেণুস্থলীর মধ্যে পিএমসি থাকে, পোলেন মাদার সেল বা পরাগরেণু মাতৃকোষ, যেটা কিনা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি করেছিল। ঠিক আছে, এখানেও ঠিক একই রকমভাবে এই এমএমসি বা মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস পদ্ধতিতে 4টে হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হবে, যাকে কিনা মেগাস্পোর টেট্রাড বলবো। একই রকমভাবে যেমন আগেরটাতে বলেছিলাম মাইক্রোস্পোর টেট্রাড, এবারে বলবো মেগাস্পোর টেট্রাড। ঘটনাগুলো একই রকম, নামগুলো একটু আলাদা। তো এটার মধ্যে এই যে আগেরটার ক্ষেত্রে তো দেখলাম যে টেট্রাডের 4টে পরাগরেণুই কিন্তু জীবিত ছিল বলতে পারো, লাইভ ছিল। বাট এক্ষেত্রে কি হবে, 3টে মেগাস্পোর নষ্ট হয়ে যাবে এবং একটাই মেগাস্পোর কিন্তু লাইভ থাকবে, টিকে থাকবে। সেই জন্য তাকে বলছি কার্যকরী মেগাস্পোর বলা হচ্ছে তাকে। এই কার্যকরী মেগাস্পোরটা, এই যে তুমি কেউ একজন জিজ্ঞেস করছিলে এই কাটা চিহ্ন কেন, তাহলে কি আঁকবো না? এই যে কাটা চিহ্ন অর্থ হচ্ছে এখানে নষ্ট হয়ে যায়, তাই এখানে কাটা চিহ্ন দেওয়া রয়েছে। একটাই জীবিত থাকে, সেই জন্য ওকে বলছে কার্যকরী মেগাস্পোর। কার্যকরী মেগাস্পোর। এই কার্যকরী মেগাস্পোর যে সেলটা, যেটা সেটা হ্যাপ্লয়েড হয়ে থাকে। ঠিক আছে, আমরা আগে জেনেছি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়, তাই এটা হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। তো এই যে মেগাস্পোরের যে নিউক্লিয়াসটা রয়েছে, সেটা এরপর মুক্ত নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, অর্থাৎ শুধুমাত্র ক্যারিওকাইনেসিস ঘটবে, কোনো সাইটোকাইনেসিস প্রথমত ঘটবে না। কিন্তু একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াসের সৃষ্টি হবে, এবারে দুটো থেকে 4টে নিউক্লিয়াসের সৃষ্টি হবে, দুটো করে। ঠিক আছে, তারপর এই উপরের দুটো থেকে 4টে, নিচের দুটো থেকে আবার 4টে নিউক্লিয়াসের সৃষ্টি হবে। প্রত্যেকটা ঘটনা ঘটছে কার্যকরী মেগাস্পোরের মধ্যে। কিন্তু তারপরে দেখো, তারপরে তুমি দেখতে পাবে এই 4টে আর নিচের 4টে নিউক্লিয়াস থেকে একটা করে নিউক্লিয়াস কিন্তু মিডলে চলে আসছে। মিডলে চলে আসার পর খানিকটা দেখতে এরকম লাগছে। মিডলে চলে আসার পর দেখতে পাচ্ছ মধ্যিখানে দুটো নিউক্লিয়াস, এই প্রান্তে 3টে, এই প্রান্তে 3টে, এই প্রান্তে 3টে। আচ্ছা, এরপরে উপরের 3টে নিউক্লিয়াস, এই যে এই নিউক্লিয়াসগুলো দেখতে পাচ্ছ, এরপর কিন্তু সাইটোকাইনেসিসটা সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন সম্পন্ন হয়ে যাবে। সাইটোপ্লাজমের বিভাজন সম্পন্ন হয়ে গেলে উপরের দিকে যে 3টে কোষ সৃষ্টি হবে, উপরের দিকে যে 3টে কোষের সৃষ্টি হবে, তাকে বলছি অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ। ঠিক আছে, উপরের দিকে 3টে কোষ। আচ্ছা, মিডলে যে দুটো নিউক্লিয়াস ছিল, সাইটোকাইনেসিস হওয়ার ফলে যে কোষের সৃষ্টি করবে, তাকে বলছি আমরা পোলার বা নির্ণীত নিউক্লিয়াস বা কোষ। ঠিক আছে, নির্ণীত কোষ বলবো। আর নিচের দিকে যে 3টে নিউক্লিয়াস ছিল সাইটোকাইনেসিসের পর, 3টের মধ্যে একটা তৈরি করবে ডিম্বকোষ বা এগ সেল, এবং বাকি দুটো তৈরি করবে সাইনার্জিড সেল বা সহকারী কোষ। আর আলটিমেটলি এই যে মেগাস্পোরটা সেটা তৈরি করবে ভ্রূণস্থলী। একে বলবো আমরা ভ্রূণস্থলী। কারণ এর মধ্যেই কিন্তু ভ্রূণ তৈরি হবে, একটু পরে আমরা দেখতে পাবো এর মধ্যেই ভ্রূণ বেড়ে উঠবে, ভ্রূণ তৈরি হচ্ছে। তাহলে আমরা দুটো জিনিস দেখতে পেলাম, যে ফিমেল গ্যামেটোফাইট অর্থাৎ গর্ভকেশর চক্রের মধ্যে কী কী পরিবর্তন ঘটলো, আলটিমেটলি ভ্রূণস্থলী সৃষ্টি করলো। এবং এখানে আলটিমেটলি দেখতে পেলাম যে পরাগরেণুর সৃষ্টি হলো। ঠিক আছে, এই পরাগরেণুটাই কি হবে, এরপরে এই ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করবে। এর যে পুং নিউক্লিয়াস দুটো দেখছো আর এই যে টিউব নিউক্লিয়াস, এরাই কিন্তু অগ্রসর হবে পোলেন টিউবের মাধ্যমে। তো এরপর আমরা নেক্সট আমাদের টপিক হচ্ছে পরাগযোগ। ঠিক আছে, পরাগযোগ এবং দ্বিনিষেক। আচ্ছা, তার আগে দ্বিনিষেকটা পড়বার আগে এখানে যে আমরা ভ্রূণস্থলীর গঠনটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটু বড় করে দেখে নেব। আচ্ছা, এই দেখো, উপরের দিকে যে 3টে নিউক্লিয়াস বলেছিলাম, ঠিক আছে, যাকে বলেছিলাম আমরা অ্যান্টিপোডাল সেল, 3টে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ। মিডলে যে বড় কোষ বা নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, তাকে বলছি নির্ণীত নিউক্লিয়াস। এবং এই যে দেখো নিচের দিকে দুটো, এটাকে বলছি সহকারী কোষ, এবং এটা হচ্ছে এগ সেল। ওকে, এরপরে দেখে নেব নিষেক কিভাবে সম্পন্ন হয়। সবার প্রথমে যে পরাগরেণুর সৃষ্টি হলো, সেই পরাগরেণু কিন্তু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে। এই যে দেখতে পাচ্ছ গর্ভমুণ্ড, গর্ভকেশরের 4টে অংশ ছিল, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, তারপরে ডিম্বাশয়, তারপর হচ্ছে ডিম্বক। এই 4টে অংশের মধ্যে যে প্রথম যে অংশটা, গর্ভমুণ্ডের উপরে পরাগরেণু কিন্তু এসে স্থানান্তরিত হবে, এটাকে বলছি পরাগযোগ। তারপরে কি হবে, পরাগরেণুর মধ্যে যে ইনটাইন বলে যে স্তরটা আমরা পড়েছিলাম, ভেতরের স্তর ইনটাইন, বাইরে ছিল এক্সাইন,
এক্সাইন জায়গায় জায়গায় অনুপস্থিত ছিল, তাকে বলেছিলাম ইনটাইন। সেই ইনটাইনটাই কিন্তু পোলেন টিউব হিসেবে বেরিয়ে আসবে, সেইটাই কিন্তু পোলেন টিউব তৈরি করবে। এবং সেই পোলেন টিউবের মধ্যে কি থাকবে না, এই যে দেখালাম একটু আগে যে নির্ণীত নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াস এবং দুটো পুং নিউক্লিয়াস থাকবে সেই পোলেন টিউবের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো এবারে রাস্তায় যেতে যেতেই পোলেন টিউবের মধ্যে যেতে যেতে কিন্তু মধ্যে দিয়ে যেতে যেতে টিউব নিউক্লিয়াসটা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু পুং নিউক্লিয়াস দুটো কিন্তু নষ্ট হয় না। এই পুং নিউক্লিয়াস দুটোর মধ্যে একটা কি করে, এর মধ্যে থাকা এই নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে, যাকে আমরা নিষেক বলছি, এর সঙ্গে যুক্ত হয়। ওকে, আর একটা কী হয়, এই এগ সেল, এটাকে বলে এগ সেল, এই এগ সেলের সঙ্গে আর একটা নিউক্লিয়াস যুক্ত হয়, ঠিক আছে। তো এটাকে তখন আমরা বলবো জাইগোট তৈরি হচ্ছে। এটা এটা ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম তৈরি করবে, এটা অলরেডি আগে থেকে 2n রয়েছে, এবং আবার নিউক্লিয়াস, একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত হওয়ার ফলে এটা হয়ে যাবে 3n বা ট্রিপ্লয়েড নিউক্লিয়াস, আর এটা হয়ে যাবে একটা ডিপ্লয়েড জাইগোট, ঠিক আছে, ডিম্বাণু আর নিউক্লিয়াসের আর কি সমষ্টি। আচ্ছা, এই যে ব্যাপারটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, আমি এখানে লিখে দিয়েছি, একটা পোলার নিউক্লিয়াস আর একটা মেল গ্যামেট তৈরি করবে পিইএন বলে একটা অংশ, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, ঠিক আছে। আর এগ সেল আর একটা মেল গ্যামেটের সাথে যুক্ত হয়ে তৈরি করবে জাইগোট। এই জাইগোটটাই পরবর্তীকালে ভ্রূণের সৃষ্টি করবে, ঠিক আছে, পরবর্তীকালে ভ্রূণের সৃষ্টি করবে, সেই জন্য এটাকে ভ্রূণস্থলী বলা হচ্ছিল। আচ্ছা, এরপরে তোমরা একটা ভিডিও এর আগে আমি দিয়েছি, এই ভিডিওর আগে আরেকটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে তোমরা এই নিষেকটা কীভাবে হয়, এই টোটাল যে ঘটনাটা নিষেকটা কীভাবে সম্পন্ন হয় সেটা কিন্তু ওখানে দেখানো রয়েছে। একটু লং ভিডিও রয়েছে, একটু সময় নিয়ে মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। অ্যানিমেশনের মাধ্যমে ওখানে দেখানো হয়েছে, খুব সুন্দর লাগবে আশা করছি তোমাদের জিনিসটা দেখতে, ওটা দেখবে। আর সেই ঘটনাগুলো কিন্তু পরপর এখানে আমি সাজিয়ে দিয়েছি, এই যে এখানে আমি সাজিয়ে রেখেছি সপুষ্পক উদ্ভিদের নিষেক্রিয়া, এটা পড়ে নেবে, তারপর ওটা দেখবে, বা ওটা দেখে এটা পড়বে, আর ঘটনাগুলো মেলানোর চেষ্টা করবে, ঠিক আছে। আমি তাও বলে দিচ্ছি একটুখানি, তোমরা ভিডিওতে দেখতে পারবে, সবার প্রথমেই নয়, একটুখানি পরে দেখতে পাবে, ভিডিওটা চলতে চলতে তুমি দেখতে পাবে এক সময় পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। তারপরে দেখতে পাবে যে পরাগরেণুটা গর্ভমুণ্ডের রস শোষণ করে কি হবে, সেটা ফুলে উঠবে, এবং অন্তঃস্থক অর্থাৎ ইনটাইনটা রেণুরন্ধ্রের মাধ্যমে কিন্তু নলের আকারে বাইরে বেরিয়ে আসবে, যাকে পরাগনালী বলেছিলাম। আর এই পরাগনালীটা গর্ভদণ্ডের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে ডিম্বকে প্রবেশ করবে, আলটিমেটলি ডিম্বকের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। তোমরা দেখতে চাও, এই দেখো ডিম্বকের মধ্যে প্রবেশ করছে, এই যে দেখো, এই দেখো ডিম্বকের মধ্যে প্রবেশ করছে, এই নালীটা কোথায় প্রবেশ করছে, আলটিমেটলি ডিম্বকের মধ্যে প্রবেশ করছে। আচ্ছা, তো ডিম্বকের মধ্যে প্রবেশ করবে, তারপর কি হবে, পরাগরেণুর যে নিউক্লিয়াসগুলো ছিল সেটা দুটো পুং নিউক্লিয়াসের সৃষ্টি করবে। এদের মধ্যে একটা কি করবে, একটা নিউক্লিয়াস ডিম্বাণুকে নিষিক্ত করবে, ঠিক আছে, তারা কোথায় গেল, হ্যাঁ, এই যে ডিম্বাণুকে নিষিক্ত করবে, ফলে জাইগোট সৃষ্টি হবে। আর অপর নিউক্লিয়াস দুটো কী হবে, নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে এবং প্রাইমারি শস্য গঠন করবে, এই যে পিএন বলে লেখা ছিল, পিএন প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, ঠিক আছে, সেইটা সৃষ্টি করবে, যেটা কিনা 3n হয়, আগে থেকেই 2n ছিল, দুটো নিউক্লিয়াস n, আর পরে আর একটা n যুক্ত হলো, তাহলে হয়ে গেল 3n। আচ্ছা, এরপরে দেখো, এরপর কি হবে, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হবে এবং শস্য কলা গঠন করবে, যেটাই কিনা আমাদের খাদ্য শস্য হিসেবে ব্যবহার হয়। এই যে আমরা ধান গম খেয়ে থাকি, চাল গম, এতে কি থাকে, এই উদ্ভিদের এই শস্যটাই থাকে, ওর মধ্যে ভ্রূণও থাকে, ভ্রূণের খাবার অ্যাকচুয়ালি আমরা খেয়ে নিই, ওর মধ্যে ভ্রূণ থাকে, তার জন্য মজুদ খাবার থাকে, যাকে শস্য কলা বলছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের খাদ্য, আমরা খেয়ে নিই। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখো, তারপর জাইগোট, কিন্তু যখন আমরা খাবো না, সেটাকে বীজ হিসেবে ব্যবহার করব, মাটিতে ফেলে দেবো, গাছ তৈরি করব, তখন কি হবে, ওই জাইগোটটা বারবার বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে অসংখ্য কোষ তৈরি করবে, ঠিক আছে, অসংখ্য একটা কোষগুচ্ছ তৈরি করবে জাইগোট। তারপর সেগুলি বিভেদীকরণ ঘটবে, অর্থাৎ এক একটা কোষ এক এক ধরনের অঙ্গের সৃষ্টি করবে, ঠিক আছে, এবং ভ্রূণ গঠন করবে। নিষিক্ত হওয়ার পর যে ডিম্বকটা ছিল সেটা বীজে পরিণত হবে, অর্থাৎ কোনো একটা ফলে যে বীজটা থাকে সেটা অ্যাকচুয়ালি ওর ডিম্বক। আর ডিম্বাশয়টা ফলে পরিণত হবে, যে ফলটা আমরা খেয়ে থাকি ওটা অ্যাকচুয়ালি ডিম্বাশয়। আচ্ছা, বীজের
মধ্যে ভবিষ্যতের গাছ বা ভ্রূণ থাকে যা অনুকূল পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন একটি উদ্ভিদের সৃষ্টি করে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নিষেকের পর যে ডিম্বকটা বীজে পরিণত হয়েছিল সেই বীজের মধ্যেই কিন্তু সেই ভ্রূণটা রয়েছে যা অনুকূল পরিবেশ, অর্থাৎ যদি তাকে মাটিতে ফেলে দেওয়া হয়, ঠিক আছে, সে উপযুক্ত জল বাতাস এবং আলো পায়, সেটা অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি, তবে পুরোটা নয়, তোমরা ভিডিওটা দেখলে 100% ব্যাপারটা ক্লিয়ার হবে। এই সপুষ্পক উদ্ভিদের নিচে ক্রিয়াটা তোমরা কি করবে, যে ভিডিওটা দিয়েছি ওটা বারবার বারবার দেখবে, আর এটা পড়বে, ওটা দেখবে আর এটা পড়বে, তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে পার্টিকুলার কোন জায়গায় ডাউট রয়েছে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, শেষ পর্যন্ত লাস্টলি একটাই কথা বলে শেষ করো ভিডিওটা, যেটা হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর নিচে কমেন্ট বক্সে নিজের নাম লেখো, নাহলে কিন্তু আমি জানতে পারবো না যে তোমরা ক্লাসটা করেছো। এটাই লাস্ট ক্লাস যেটা আমি আবার পুরনো গ্রুপে দিচ্ছি, এরপর থেকে আর দেবো না যদি আমি না পাই তোমাদের কমেন্ট। ঠিক আছে, দিয়ে রাখো, তাতে আমার সুবিধা হবে, তোমাদেরও ভালো লাগবে, আমি জানতে পারবো তুমি ক্লাসটা করেছো, আমি নিশ্চিন্ত হব যে হ্যাঁ আমার সময় দেওয়াটা সার্থক হয়েছে। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি থাকবে, পরবর্তী ক্লাস খুব সম্ভবত সোমবার আসবে, নেক্সট ভিডিও সোমবার। আজকে কী বলে, হ্যাঁ নেক্সট ভিডিও সোমবার। ওকে, থ্যাংক ইউ।